আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা ইন্টিগ্রেশনের টাইপ ভিত্তিক ভিডিও দিচ্ছিলাম। তো আজকে আমাদের 4 নাম্বার লেকচার। আশা করি এই লেকচারে বাকি যে যতগুলো টাইপ রয়েছে সেই টাইপগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রিভিয়াস লেকচারে 30 পর্যন্ত যতগুলো টাইপ ছিল সেই টাইপগুলো একটু কভার করার চেষ্টা করেছি। আমি প্রতিটা টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সেই টাইপ থেকে একটা করে উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যাতে আমি যখন কেতাব স্যারের ম্যাথ সলভ করবো তা সেখানে তোমাদের কোনো অসুবিধা না হয় ম্যাথগুলো ধরতে। তো তোমাদের অনেকে রিকোয়েস্ট করছো যে ভাই টাইপগুলো করিয়ে দেন, যার কারণে আসলে এই ভিডিওটা দেওয়া, মানে ভিডিওগুলো দেওয়া। তো মোটমাট 4টা লেকচার থাকবে টাইপ ভিত্তিক। তারপর যদি কোনো কনসেপচুয়াল ভিডিও লাগে, আমাদের কেতাব স্যার তো সলভ করতেছি, তো সেই ভিতরে যদি কোনো কনসেপচুয়াল ভিডিও লাগে তো তাও আমি তোমাদের প্রোভাইড করবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি একটু চেক করে নিই আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের রেকর্ডটা হচ্ছে, কারণ একটু আগে আমি 1 ঘন্টা পুরো রেকর্ড করছি, বাট তারপর দেখি যে রেকর্ডিং অনই হয় নাই। ঠিক আছে, এখন দেখো আমাদের টাইপ নাম্বার 31, এখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx ডিভাইডেড a প্লাস বি কস স্কোয়ার এক্স। তুমি দেখতেই পাচ্ছ এখানে 3টা ধরন দিছে। তো বলছে যদি উপরে সাইন 2x থাকে এবং নিচে যদি এমন হয় যে কস স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স এমন আছে, তো আমরা নিচের পুরো হরটাকে জেড ধরে নেব। তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিভাইডেড 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে নিচের পুরো হরটাকে আমাদের জেড ধরতে হবে। তাহলে ধরি, একটা রেফ পুরো পড়ে গেছে, ধরি 1 প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল জেড। তখন আমরা এই পাশেরটাকে যদি অন্তরীকরণ করি তাহলে 1 হয়ে যাবে 0, 2 cos এক্স, cos তো আর এক্স না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস 2 সাইন এক্স। ওকে, মাঝখানে প্লাস দিলাম, প্লাস 2 ধ্রুবক সাইন স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করলে হবে 2 সাইন এক্স cos এক্স, তাহলে 2 গুণ হলে 4 হয়ে যাবে, তাহলে 4 সাইন এক্স cos এক্স। এখানে ডিএক্স লিখতে হবে ইকুয়াল টু ডিজেড। এখন দেখো এই যে 4টা থেকে 2টো চলে গেলে কত থাকবে? 2টা, তাহলে 2 সাইন এক্স cos এক্স। আর 2 সাইন এক্স cos এক্স মানে কি? সাইন 2x। তাহলে এখানে লিখতে পারি যে সাইন 2x dx ইকুয়াল টু ডিজেড। এখন আমরা রিপ্লেস করে দেবো। তাহলে উপরের এই যে 2 সাইন এক্স আছে, সাইন 2x আছে, ওইটাকে আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করে দেবো, আর নিচে পুরোটাকে জেড দিয়ে। দেখো যদি আমি রিপ্লেস করে দিই, অতএব এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ, ভালো মতো লিখি, সরি, সাইন 2x dx ডিভাইডেড 1 প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন স্কোয়ার এক্স। যদি আমি রিপ্লেস করে দিই তাহলে ইন্টিগ্রেশন অফ, উপরে হবে কি? শুধু ডিজেড, আর নিচে পুরোটা জেড, তো লন জেড, লন জেড প্লাস। এখন যদি আমি জেডের ভ্যালুটা বসাই দিই তাহলে লন হবে আমাদের 1 প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সি। তো এই হলো আমাদের সঠিক উত্তর, খুবই সহজ। তো তোমরা এরকম যদি থাকে যে উপরে সাইন 2x আছে, তাহলে নিচে দেখবা যে সাইন স্কোয়ার এক্স বা cos স্কোয়ার এক্স আছে কিনা। যদি থাকে তাহলে ডিরেক্ট একেবারে জেড ধরে করে ফেলতে পারবা। আবার যদি এরকম থাকে যে না, একটা সাইন স্কোয়ার এক্স আছে আর একটা cos স্কোয়ার এক্স, মানে cos এক্স শুধু বা সাইন এক্স, তখন তো এই নিয়ম হবে না। আলটিমেটলি স্কোয়ার থাকলে এই নিয়মটা তোমরা ব্যবহার করতে পারবা। চলো আমরা নেক্সটে চলে যাই। টাইপ নাম্বার 32, সেখানে বলছে যদি sec টু দি পাওয়ার nx ইন্টিগ্রেশন অফ cosec টু দি পাওয়ার nx এরকম আকারে থাকে, তখন আমরা এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি। তো দুটো নিয়ম আছে। এই এনটা কি? এনটা হলো কি সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে 1, তারপরে 2, তারপরে 3, যতগুলো আছে, ঠিক আছে, ডট ডট ডট। স্বাভাবিক সংখ্যার ভিতরে 2টা ধরন আছে, একটা হলো জোড়, একটা হলো বিজোড়। তো এখানে 2টা ধরনের জন্য 2টো নিয়ম। তো বলছে যদি জোড় সংখ্যা হয় তাহলে sec টু দি পাওয়ার nx-টাকে আমরা 10x এ কনভার্ট করে তারপর করতে হবে, আর cosec-টাকে কনভার্ট করতে হবে cot-এ। আর যদি বিজোড় হয় তাহলে এটাকে ইউভি মেথডে করতে হবে। হ্যাঁ, ইউভি মেথডটা তোমরা হয়তো বা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না, একবার নতুন, তারা বইয়ে দেখবা যে যদি আমাদের দুটো ফাংশন পরস্পর গুণাকারে থাকে তাহলে ইউভি মেথড অ্যাপ্লাই করতে হয়। এটা লিয়ার্ট নিয়ম বলা হয়, মানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের
ফাংশনগুলোকে ডিফাইন করে আগে পরে হিসেবে ইউভি ধরতে হয়। এটা খুবই বিস্তারিত একটা আলোচনা। আমি তোমরা যদি এটা না জেনে থাকো ইউভি মেথডটা, তোমরা কমেন্টে জানাও, আমি তাহলে তোমাদের ইউভি মেথডে নিয়ে একটা শর্ট ভিডিও করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো আমাদের একটা এক্সাম্পল দিয়ে দিছে যে ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার 6x dx। ওকে, তাহলে এটা যেহেতু জোর, তাহলে আমাদের এই নিয়ম 1 এর ভিতরে পড়ছে। নিয়ম 1 অনুযায়ী এটাকে 10 এ কনভার্ট করতে হবে। তাহলে দেখো সেক টু দি পাওয়ার 6টাকে আমরা কিভাবে ভেঙে কিভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার 4x ইন্টু সেক স্কোয়ার এক্স লেখা যায় নাকি? এখন দেখো এই সেক স্কোয়ার এক্সটাকে কীভাবে ভাঙা যায়? এই সেক টু দি পাওয়ার 4xটাকে কীভাবে ভাঙা যায়? এটা তো এটার মতো থাকবে, এটাকে 10 এ ভাঙতে হবে। তাহলে 10 এ কীভাবে ভাঙবো? আমরা জানি সেক টু দি পাওয়ার 4xটাকে লেখা যায় সেক স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো এই সেক স্কোয়ার এক্স মানে কি? 1 প্লাস 10 স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 10 স্কোয়ার এক্স হোল স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমরা 10xটাকে জেড ধরে নিব। তাহলে ধরি 10x ইকুয়াল টু জেড। 10x এর অন্তরীকরণ কি? সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন তুমি যদি কনভার্ট করে দাও তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এখানে থাকবে ডিজেড। স্কোয়ারটা ভেঙে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এটার অন্তরীকরণ করা খুবই সহজ, 1 হয়ে যাবে শুধু জেড। জেড স্কোয়ারের অন্তরীকরণ হলো জেড কিউব বাই 3 বা 2/3 জেড কিউব। আর জেড টু দি পাওয়ার 4 মানে কি? 1 বাই জেড টু দি পাওয়ার 5/5 বা 1/5 জেড টু দি পাওয়ার 5। আশা করি এগুলো জানো, খুবই সহজ। প্লাস সি, জেড এর ভ্যালুটা তোমরা বসায় দাও। এখানে কি হবে? 10x মাঝখানে প্লাস 2/3 10 কিউব এক্স, 10 কিউব এক্স মাঝখানে প্লাস 1/5 10 টু দি পাওয়ার 5x প্লাস সি। তাহলে এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এটাও সবাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই, আমাদের টাইপ নাম্বার 33। এখানে বলা হয়েছে যদি আমাদের 10 টু দি পাওয়ার এক্স বা কট টু দি পাওয়ার nx থাকে, হ্যাঁ, তাহলে আমরা কীভাবে করব? তো দেখো এরকম যদি থাকে তাহলে আমরা 10xটাকে জেড ধরে নিব, আর সেক স্কোয়ার এক্স ডিএক্সটাকে ডিজেড বসাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইটাকে এমনভাবে ভাঙতে হবে যেন সেক টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, তারপরে আমরা 10xটাকে জেড ধরবো। একটা উদাহরণ আছে, এই উদাহরণটা করলে আরেকটু ক্লিয়ার হবা। তাহলে দেখো এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন সেক স্কোয়ার এক্স ডিএক্স পাওয়া যায়। তাহলে 10xটাকে আমরা যদি সেক স্কোয়ার এক্সে নিতে চাই তাহলে 10 স্কোয়ার এক্স লাগবে, কারণ আমরা জানি যে 10 স্কোয়ার এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স মাইনাস 1 নাকি? এই ফর্মুলাটা আমরা জানি সবাই। তাহলে এই যে 10 স্কোয়ার এক্স লাগবে, তাহলে 10 টু দি পাওয়ার 5xটাকে এমনভাবে ভাঙবো যেন 10 স্কোয়ার এক্স পাওয়া যায়। ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স ইন্টু 10 স্কোয়ার এক্স লেখা যায় নাকি? তো 10 স্কোয়ার এক্স ডিএক্স। এখন 10 স্কোয়ার এক্সটাকে ভেঙে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এটা গুণ করে দাও, গুণ করে দিলে ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। এই যে মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 কিউব এক্স নাকি? 10 কিউব এক্স। এটাকে আবার ভাঙা যায় 10 কিউব এক্সটাকে সিমিলার ওয়েতে। আমি একটু ডিরেক্ট লিখতেছি, এটাকে সেম ওয়েতে আবার ভাঙবা, আবার ভাঙলে 10x সেক স্কোয়ার এক্স মাইনাস আবার 10x পাবা, বুঝতে পারছো? এই তিনটা লাইন তোমরা নিজে করবা, হ্যাঁ? আমি এটা ডাইরেক্ট লিখতেছি, ডাইরেক্ট লেখা যায়, তোমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারবো, সমস্যা নেই। ইন্টিগ্রেশন অফ, দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে 10x 10 স্কোয়ার এক্স, 10 স্কোয়ার এক্সটাকে ভাঙলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তখন 10x সেক স্কোয়ার এক্স মাইনাস 10 ইন্টিগ্রেশন অফ 10x, বুঝতে পারছো? এখানে কী হবে? 10 স্কোয়ার 10 কিউব এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ
10x sec square x dx minus integration of 10x। তাহলে দেখো এখন কিন্তু আমরা চাইলে ইজিলি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো কিভাবে। দেখো 10x-টাকে আমরা কিভাবে করব, এটা হয়তো অনেকে জানো না, এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র আছে। হ্যাঁ, সূত্রটা কিভাবে আসে আমি তোমাকে একটু এখানে দেখাই দিচ্ছি। দেখো ইন্টিগ্রেশন অফ 10x, তো এটাকে যদি ভাঙো, হ্যাঁ dx, এটাকে যদি ভাঙো তাহলে কি লেখা যায় ইন্টিগ্রেশন অফ sin x বাই x cos x, sin x বাই cos x নাকি। এখন দেখো cos x এর অন্তরীকরণ কি, মাইনাস sin x, তাহলে এখানে যদি একটা মাইনাস দিয়ে তুমি একটা মাইনাস এখানে দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এই পুরোটাই কি লেখা যায় ln cos x, তাহলে মাইনাস ln cos x প্লাস সি। এখন এই মাইনাসটা যদি ভিতরে নিয়ে আসো, আমরা জানি ইন্টিগ্রেশন লনের আগের মাইনাসটা ভ্যানিশ করতে হইলে বা মাইনাস দিতে হইলে ভিতরের জিনিসগুলোকে উল্টাই দিতে হয়। তাহলে কি লেখা যায় ln 1 বাই cos x বা ln sec x, বুঝতে পারছো। এই হলো গিয়ে 10x এর অন্তরীকরণের ফর্মুলা। ওকে, আচ্ছা আমি একটু দেখি রেকর্ডটা চলতেছে নাকি। ঠিক আছে চলতেছে, যাক। আমি আজকে বারবার দেখতেছি কারণ আমি একটু আগে 1 ঘন্টার একটা লেকচার করছি, পরে দেখি আমার রেকর্ডই অন হয় নাই, খুবই একটা পেইনফুল ব্যাপার। তো দেখো এটাকে কালারটা চেঞ্জ করে নিই। লেখা আমি ধরে নিই, হ্যাঁ আগে যে ধরি 10x ইকুয়াল জেড, তো এখান থেকে বলা যায় যে sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু কি dz। এখন এটাকে রিপ্লেস করে দাও তুমি এগুলোকে, তাহলে কি লেখা যায় ইন্টিগ্রেশন অফ জেড কিউব dz নাকি মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড dz মাইনাস, এটাকে তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলো, তাহলে কি হবে ln sec x প্লাস সি। তুমি চলো এটাকে একটু আলাদা করে দিতে পারো। ওকে, এখন দেখো জেড কিউব এক্স এর অন্তরীকরণ কি 1/4 জেড, মানে জেড টু দি পাওয়ার 4/4 নাকি 1/4 জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড এর ইন্টিগ্রেশন কি জেড স্কোয়ার বাই 2 বা হাফ জেড স্কোয়ার মাইনাস ln sec x নাকি। প্লাস সি। ওকে, এখন এই মানগুলো তুমি যদি বসায় দাও তাহলে দেখো এখানে কি হবে 1/4 10 টু দি পাওয়ার 4 এক্স মাইনাস হাফ 10 স্কোয়ার এক্স মাইনাস ln sec x প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর। তো টাইপ নাম্বার 33 করা শেষ, তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এটা হলো টাইপ নাম্বার আমাদের 34। এখানে বলা হয়েছে যদি আমাদের 10 টু দি পাওয়ার এম এক্স এবং সেক টু দি পাওয়ার এন এক্স থাকে, অর্থাৎ আমরা যদি 10 এবং সেক পরস্পর গুণাকারে থাকে, তাহলে এটা কীভাবে আমরা ইন্টিগ্রাল করতে পারি। হ্যাঁ, এর ইন্টিগ্রাল কীভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো আমাদের এখানে শর্ত দিয়ে দিছে, বলছে সেক যদি জোড় সংখ্যা হয়, জোড় পূর্ণ সংখ্যা, জোড় তো হইতেই হবে, তোর পূর্ণ সংখ্যা হবে অবশ্যই, তাহলে কি করতে হবে, তাহলে 10x-টাকে জেড ধরতে হবে। আর এমন যদি হয় যে উভয় বিজোড় সংখ্যা, তাহলে sec x-টাকে জেড ধরতে হবে। আর যদি এমন হয় যে sec x এর ঘাত বিজোড় বা 10x এর ঘাত জোড়, তাহলে কি করতে হবে ইন্টিগ্রেশন বাই পার্ট বা ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, উদাহরণটা কিন্তু নিয়ম এক একটা দেওয়া, হ্যাঁ বাকিগুলো উদাহরণ দেওয়া নেই। আলটিমেটলি আমি কিন্তু প্রতিটা টাইপের একটা করে উদাহরণ দেখাই দিচ্ছি, সবগুলো দেখাইতে অনেক সময় লাগবে। আমি জাস্ট তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কোনটা কোন অঙ্কটা তুমি কীভাবে করবা, যাতে আমি যখন কিতাব স্যার সলভ করাবো তখন তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো এই অঙ্কটা আমি তাহলে এই উদাহরণটা যদি সমাধান করে দিতে চাই, তাহলে এখানে sec টু দি পাওয়ার 4x আছে। দেখো sec টু দি পাওয়ার 4 মানে কি জোড় পূর্ণ সংখ্যা না 4, তাহলে এটাকে প্রথম নিয়মে করতে হবে, তাহলে 10x-টাকে জেড ধরতে হবে। আমার 10x-টাকে যদি জেড ধরে তুমি ইন্টিগ্রেশন করো, অন্তরীকরণ করো 10x এর, তাহলে sec স্কোয়ার x পাওয়া যাবে, sec স্কোয়ার x dx। তাহলে dx এর সাথে sec স্কোয়ার x অবশ্যই লাগবে তুমি যদি রিপ্লেস করে দিতে চাও, তাহলে এই যে sec টু দি পাওয়ার 4টাকে ভেঙে sec স্কোয়ার x লিখবা। তাহলে কীভাবে করা যায় এটা, এটা হয় 10 টু দি পাওয়ার, একটু ভালোভাবে লিখি সরি, এখানে 10 টু দি পাওয়ার হাফ এক্স, এখানে sec টু দি পাওয়ার 4x। তো এই sec টু দি পাওয়ার 4x-টাকে ভেঙে sec স্কোয়ার x আর sec স্কোয়ার x দুইটা লেখা যায় নাকি। ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার হাফ এক্স sec স্কোয়ার x ইন্টু
sec স্কোয়ার এক্স ডিএক্স। sec স্কোয়ার এক্সকে ভেঙে লেখা যায় 1 প্লাস টেন স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার হাফ এক্স 1 প্লাস টেন স্কোয়ার এক্স, এখানে sec স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এখন দেখো, এখন যদি 10x-টাকে z ধরে নাও, ধরি 10x ইকুয়াল টু z, sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু dz। এখন যদি রিপ্লেস করে দিই, অতএব ইন্টিগ্রেশন অফ, দেখো 10x এর জায়গায় আসবে z, তাহলে z টু দি পাওয়ার হাফ নাকি 1 প্লাস z স্কোয়ার আর এখানে dz। এখন তো আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে, জেডটা গুণ করে দাও, তাহলে হবে z টু দি পাওয়ার হাফ প্লাস 2 এর সাথে হাফ যোগ করলে নিচে 2 উপরে 4 প্লাস 1 তাহলে 5, তাহলে 5/2 z টু দি পাওয়ার 5/2 এখানে dz। এটা অন্তরীকরণ করো, আমরা যদি ডিরেক্ট করি, দেখো z টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশনটা কি, z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড হাফ প্লাস 1, হাফ প্লাস 1 করলে কত হয় 3/2, এটা উল্টে যাবে, তাহলে 2/3 আসবে, তাহলে 2/3 z টু দি পাওয়ার 3/2, মাঝখানে প্লাস 5/2 এর সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে আমাদের এই 5 এর সাথে 2 যোগ হবে 7/2, 2/7 z টু দি পাওয়ার 7/2 প্লাস 3। এখন জাস্ট z এর ভ্যালুটা বসায় দাও, তাহলে 2/3 10 টু দি পাওয়ার 10x টু দি পাওয়ার 3/2 প্লাস 2/7 10x টু দি পাওয়ার 7/2 প্লাস 6। এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। টাইপ নাম্বার 35, এখানে বলছে যে এরকম যদি হয় যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড p, মানে অর্থাৎ নিচে আমাদের সাইন এবং কজের ফাংশন আর এখানে উপরে এবং নিচে সাইন এবং কজের ফাংশন যদি থাকে, তাহলে এই সাইন এবং কজের সাপেক্ষে প্রতিসম হলে ফাংশন, মানে সাইন এবং কজ প্রতিসম হলে, প্রতিসম বলতে বোঝায় যে যদি আমাদের সাইন স্কোয়ার এক্স থাকে তাহলে কজ স্কোয়ার এক্স থাকা লাগবে, যদি সাইন এক্স থাকে তাহলে কজ এক্স থাকা লাগবে, যদি সাইন কিউব এক্স থাকে তাহলে কজ কিউব এক্স থাকা লাগবে। বুঝতে পারছো? প্রতিসম মানে সাইনের উপরে যা থাকবে কজের উপরে একই থাকবে, মানে একই টাইপের রাশি থাকবে। দ্বিঘাত থাকলে দ্বিঘাত, ত্রিঘাত থাকলে ত্রিঘাত, চতুর্ঘাতী থাকলে চতুর্ঘাতী, আর যদি তোমার একঘাত থাকে তাহলে একঘাত। এটাই বলা হয় যে দুটো যদি সেম সেম থাকে। বুঝতে পারছো? এখানে দেখো সেম সেম আছে, সাইন স্কোয়ার এক্স আছে এবং কজ স্কোয়ার এক্স আছে, তাহলে এটাকে এই টাইপে করা যাবে। বুঝতে পারতেছো? এটাকে আমি যদি এই টাইপে করতে চাই তাহলে কি করতে হবে, 10x এ রূপান্তর করতে হবে। এখন এটাকে যদি 10x এ রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমাদের কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 10 স্কোয়ার এক্স। আমি যদি পুরোটাকে হরলব্ধটাকে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করি তাহলে কী পাবো, দেখো উপরে 1/cos স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে কী হবে, নিচে হবে a 10 স্কোয়ার এক্স, a 10 স্কোয়ার এক্স প্লাস বি নাকি ইন্টিগ্রেশন অফ, দেখো এটাকে সেক স্কোয়ার এক্সই রাখলাম, সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, a 10 স্কোয়ার এক্স, আমরা এখন 10xটাকে ধরবো নাকি? আচ্ছা দেখো a 10 স্কোয়ার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার a 10x হোল স্কোয়ার নাকি প্লাস বি। আমরা এই যে বর্গের ভিতরে যা আছে পুরোটাকে আমি জেড ধরবো, তাহলে ধরি জেড ইকুয়াল টু, এটাকে জেড ধরবো, তো তাহলে আগে লিখি রুট ওভার a 10x ইকুয়াল টু জেড। এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, এটা তো আমাদের ধ্রুবক থাকবে, তো এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 1/a ডিজেড। আশা করি বুঝতেছো এই লাইন থেকে এই লাইন। এখন জাস্ট আমরা রিপ্লেস করে দেবো সব কিছু। আমি যদি রিপ্লেস করে দিই তাহলে দেখো এখানে কী হবে, ইন্টিগ্রেশন অফ এই সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় 1/√a ডিজেড।
এখন দেখো এই রুট ওভার এ 10x এইটা তো হবে জেড, জেড স্কোয়ার প্লাস বি, এটাকে সামনে নিয়ে আসি, তাহলে 1/a ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড জেড স্কোয়ার প্লাস রুট ওভার বি হোল স্কোয়ার। টেন ইনভার্সের ফর্মুলা 1/√a তো 1/√b টেন ইনভার্স z/√b প্লাস c, 1 ডিভাইডেড √ab টেন ইনভার্স যেটার জায়গায় যেটার ভ্যালুটা বসায় দাও, √a 10x √b। এটা হলো তাহলে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি বুঝতেছো যে কেন ধরতে হবে, কি মানে আমরা কেন ধরলাম বা এই নিয়মই কেন করতে হবে। তো এই হলো টাইপ 35। তাহলে আমরা নেক্সট টাইপে চলে যাই, 37। আচ্ছা 6 মানে 37 নাম্বারটা আসলে টাইপ নাই, আমি যে বই থেকে এই টাইপগুলো নিছি, এখান থেকে নিছি, এখানে আমাদের কয়েকটা টাইপ মিসিং ছিল, হয়তো বা ওনারা ভুল করছে, তো যার কারণে আমার ভিডিওতে দেখবো যে কয়েকটা স্পেসিফিক টাইপ নাই। ঠিক আছে, এটা হলো আমাদের আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন। আমি একটু চেক করে নিই আমাদের রেকর্ডটা ঠিক আছে নাকি। আচ্ছা চলতেছে, ওকে। আংশিক ভগ্নাংশের মাধ্যমে ইন্টিগ্রেশন, তো এখানে বলছে তোমরা জানো আংশিক ভগ্নাংশ কীভাবে করতে হয়, আমি আর ওটা বিস্তারিত বলবো না। তো যে কোনো একটা ভগ্নাংশকে আমরা চাইলে কয়েকটা খণ্ড খণ্ড ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যোগফল আকারে বা বিয়োগফল আকারে, সেটাকে আংশিক ভগ্নাংশ বলা হয়। কারণ এটাকেও তোমরা চাইলে ইজিলি ওই আলটিমেটলি এটা আংশিক ভগ্নাংশ পরে আসবে, আগে তো এটাকে ত্রিকোণমিতির সাহায্যে ভাঙতে হবে। ঠিক আছে, তো দেখতে মনে হচ্ছে যে আসলে ত্রিকোণমিতি, বাট এটা করার পরে তোমরা বুঝতে পারবা। দেখো এটাকে করি, তো দেখো এখানে আমরা কীভাবে ভাঙতে পারি। উপরে সাইন এক্সটাকে সাইন এক্সের মতোই রাখলাম, সাইন এক্স ডিএক্স। নিচে দেখো সাইন টু দি পাওয়ার 4x কি ভাঙা যায়, 2 sin 2x cos 2x। বারবার একটা দাগ পড়তেছে, আমি অনিচ্ছাকৃতভাবে দাগটা পড়ে যাচ্ছে। এখন দেখো এই যে সাইন 2xটাকে ভাঙলে আবার কি 2 sin x cos x, তাহলে 4 হয়ে যাবে। এটা 4টাকে সামনে নিয়ে আসি, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন সাইন কাটা, তাহলে নিচে থাকবে কি cos x cos 2x, আর উপরে থাকবে dx। এখন দেখো এখন এটাকে চাইলে আমরা লিখতে পারি যে 1/4, আমরা যদি cos দ্বারা গুণ করে দিই উপরে নিচে, তাহলে কি হবে, উপরে হবে cos x dx। কেন cos দ্বারা গুণ করলাম জানো, দেখো এখানে যদি cos স্কয়ার x থাকে আর উপরে যদি একটা cos থাকে, তাহলে নিচের এই সবগুলো রাশিটাকে আমরা সাইনে কনভার্ট করে ফেলতে পারবো, কারণ cos 2x এর মাধ্যমে সাইনে কনভার্ট করা যায়। সাইনে কনভার্ট করার পরে তারপর যদি সাইন এক্সটাকে জেড ধরে নিই, তাহলে কিন্তু সেটা cos dx পাওয়া যাবে। ওকে, নিচে কি হবে, নিচে হবে cos স্কয়ার x আর cos 2x। এখন দেখো আমরা যদি এটাকে সাইনে ভাঙি, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ cos dx, এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটা হবে আমাদের 1 মাইনাস 2, এই সূত্রটা জানো না, যেটা এই যে cos 2x এর ভ্যালু কিন্তু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আলটিমেটলি 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স, ওটাকে ঘুরে আমরা এটা লিখছি। তাই এই নিচের দুটাকেই আমরা চাইলে উল্টে দিতে পারি, এটা উল্টে একটা মাইনাস আসবে, এটা উল্টে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস কাটা, উল্টে লিখলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, সুবিধা না বাট ভালো লাগবে আর কি দেখতে। cos x dx না উল্টেও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে হবে সাইন স্কোয়ার এক্স মাইনাস 1, এখানে হবে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস, একটা উল্টালে কিন্তু মাইনাস চলে আসে, আর একটা উল্টে আর একটা মাইনাস, এই মাইনাস আর সেই মাইনাস কাটা। এখন দেখো এখন যদি আমি সাইন এক্সটাকে যদি জেড ধরে নিই, ধরি সাইন এক্স ইকুয়াল জেড, তাহলে কি আসবে এখানে cos x dx ইকুয়াল টু dz।
এখন তুমি যদি রিপ্লেস করে দাও তাহলে কি পাবা 1/4 ইন্টিগ্রেশন অফ উপরে হবে শুধু dx dz নাকি। আর নিচে দেখো এখানে sin x স্কোয়ার x এটা জায়গায় এই জায়গায় থাকবে z স্কোয়ার নাকি, z স্কোয়ার মাইনাস 1। আর এখানে কি হবে 2z স্কোয়ার x z স্কোয়ার মাইনাস 1, 2z স্কোয়ার মাইনাস 1। দেখো এইখানে যে রাশিটা আছে এটাকে আমরা চাইলে আংশিক ভগ্নাংশের মাধ্যমে করতে পারি, তো এটা আমি কেটে ওই পাশে নিয়ে যাই। ঠিক আছে, এখন এটাকে আমরা থাম্বস রুলের মাধ্যমে করতে পারি চাইলে আংশিক ভগ্নাংশের প্রকাশ। থাম্বস রুল জিনিসটা কি, যে দেখো এটাকে আমাদের যেহেতু দুটো উৎপাদক আছে আমরা দুটো লিখবো এখানে। আচ্ছা আমি এটা অন্য কালার দিয়ে লিখি। প্রথমে একটা দাগ দিব, মাঝখানে প্লাস আর একটা, আমি মনে করি এটা লিখলাম, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এই জেড স্কোয়ার মাইনাস 1 যেহেতু লিখছি, মানে এটাকে জিরো ধরো, জেড স্কোয়ার মাইনাস 1টাকে জিরো ধরলে জেড স্কোয়ারের মান কত আসে, 1 আসে। তাহলে এই 1টা বাকিটাই বসাও তুমি। এই 1টা যদি বাকিগুলোতে বসাও তাহলে দেখো এই 2 মাইনাস 1 তাহলে 1 থাকে, বুঝতেছো? তাহলে 1টা লিখে দাও এখানে। তারপরে এইটাই এই পাশে লেখো, 2 জেড স্কোয়ার মাইনাস 1। এইটাকে তুমি জিরো ধরো, এটাকে জিরো ধরলে কি থাকে, হাফ আসে। তাহলে হাফ তুমি এখানে বসাও, জেড স্কোয়ার মানে হাফ বসাইলে আমাদের কি হয়, হাফ মাইনাস 1, তাহলে মাইনাস হাফ, বুঝতে পারছো? হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ, এখানে হবে মাইনাস হাফ। এই হলো আমাদের এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। ঠিক আছে, সব ঠিক আছে না? এটা আমি ইয়ে বসাইছি এখানে 1 বসাইছি, 1 মাইনাস 1, ঠিক আছে সব ওকে। এখন এটাকে যদি আমরা করতে চাই তাহলে 1/4 এটাকে আমরা কি লিখতে পারি, the integration of 1 divided z square minus 1 minus half 1 divided 2z square minus 1 dz। এখন দেখো এটা কি আসতেছে, আমাদের z স্কোয়ার মাইনাস 1 এর সূত্র। আমরা একটা সূত্র শিখছিলাম এরকম, যে ইন্টিগ্রেশন অফ এরকম যদি থাকে যে dx ডিভাইডেড x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা কি লিখতে পারি আমরা 1/2a লন, এখানে ছিল যে x মাইনাস a ডিভাইডেড x প্লাস a, এটা ছিল নাকি। এই দুটোকে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব। সেম সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এখন এখানে লন কেন আনতে পারবো, মানে ওই লন এক্স এই সূত্রটা কেন অ্যাপ্লাই করতে পারবো না, এখানে জেড স্কোয়ার আছে আর এখানে কিন্তু ডিজেড আছে, নট ডি জেড স্কোয়ার। তাহলে 1/4 এটাকে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখো কী হবে, এখানে এ এক্স মানে কি, এক্স মানে জেড, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 মানে কি 1/2 আসবে, 1/2 তারপর লন এখানে হবে জেড মাইনাস এ, তাহলে জেড মাইনাস 1 ডিভাইডেড জেড প্লাস 1, মাঝখানে মাইনাস, এখানে হাফ আছে, হাফ। তারপর কি আসবে, এখন এই জেডের সহগটা এই পুরোটাই কি লেখা যায়, √2z হোল স্কোয়ার। তাহলে জেডের সহগ কি আসবে, √2, বুঝতে পারছো? √2 আলটিমেটলি 1 বাই ভাগ হয়ে যাবে। তারপর এখন সূত্র অ্যাপ্লাই করো, সূত্র অ্যাপ্লাই করলে 1/2a, এ মানে আছে 1, তাহলে 1/2, ঠিক আছে। লন এখন দেখো এখানে √2z মাইনাস 1 ডিভাইডেড √2z প্লাস 1 প্লাস c। এখন z এর ভ্যালুটা বসায় দাও, গুণ করে দিলে 1/8 লন z ইকুয়াল টু কাকে ধরছিলাম আমরা, এই যে সাইন এক্সটাকে, তাহলে সাইন বসায় দাও, লন সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড সাইন এক্স প্লাস 1। এই যে 4 আসবে, এখানে দেখো কতগুলো আছে, 2 আর 2 4, 4 4 আর 16, 16 √2 মাইনাস 1/16 √2 লন
2 sin x minus 1 divided root over 2 sin x plus 1। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে এখানে কিন্তু আমরা চাইলে এই আংশিক ভগ্নাংশের রুলসটা অ্যাপ্লাই করছি, হ্যাঁ, থামস রুল এটাকে বলে। যদি তোমরা আংশিক ভগ্নাংশের বিস্তারিত ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, শর্ট করে একটা ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে, চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। টাইপ নাম্বার আমাদের 39। এখানে বলা হয়েছে যদি ইন্টিগ্রাল এরকম থাকে যে ই টু দি পাওয়ার এ এক্স, তারপরে একটা ফাংশনের সাথে ই টু দি পাওয়ার এক্সের সহগ এক্সের সহগ গুণাকারে আছে, তারপরে সেই ফাংশনটার আবার যোগ আকারে আছে, তার অন্তরীকরণ ফর্ম, হ্যাঁ, এর অন্তরজ আবার যোগ আকারে আছে, তখন এটাকে ডিরেক্ট লেখা যাবে কি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ এক্স এফ অফ এক্স প্লাস সি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এরকম যদি থাকে যে একটা ইন্টিগ্রাল সাইনের মধ্যে ই টু দি পাওয়ার এ এক্স আছে, হ্যাঁ, এবং দেখা গেল যে এ আরেকটা ফাংশনের সাথে গুণাকারে আছে, প্লাস যে ফাংশনের সাথে গুণাকারে আছে তার অন্তরীকরণ ফর্মটা এখানে আবার আছে যোগ আকারে, তখন এর যে পুরো যে ইন্টিগ্রেশনের ফলাফল সেটা হবে কি ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স। বুঝতে পারছো? একেবারে জি টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স আর প্লাস সি দিয়ে। এই হলো আমাদের ফর্মুলা। এটা মানে খুব কম কাজে লাগে, খুব যে বেশি কাজে লাগে এমনও না, বাট অ্যাডমিশনে মোটামুটি এই টাইপের ম্যাথ আসে যেগুলো একটু গতানুগতিক ধারার বাইরের আর কি। ঠিক আছে, তো এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো আসলে এইসব অঙ্ক যে এইভাবে করতে হবে এটা কেমন বুঝবা যে আসলে এই নিয়মটাই অ্যাপ্লাই করতে হবে। এটা বোঝার ওয়ে হলো গিয়ে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে আর এখানে একটা বড় একটা ফাংশন থাকবে। এই ফাংশনটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আর একটা ফাংশন এবং তার অন্তরীকরণের যোগফল আকারে থাকে। তো কীভাবে ভাঙবো দেখো, এখানে আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, বুঝলাম। তাহলে এখন এটাই কি লেখা যায়, ব্র্যাকেট দিয়ে দিই একটা, হ্যাঁ, এটাই কি লেখা যায়, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে কিন্তু প্লাস 1 ছিল, আর একটা মাইনাস 1 হবে, মানে মাইনাস 1 করেছি তাহলে একটা প্লাস 1 হবে, তাহলে প্লাস 2 করতেছ। এখানে কি হবে এক্স প্লাস 1 তারপরে স্কোয়ার ডিএক্স। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স, এই 2 এর মাধ্যমে 2 এর এই যে প্লাসটা ভাগাই করে দাও, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 হোল স্কোয়ার, মাঝখানে প্লাস 2 ডিভাইডেড এক্স প্লাস 1 এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তাহলে কী লেখা যাইতেছে এখানে ই টু দি পাওয়ার এক্স, এটাকে ভাঙলে কী হবে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কাটা, তাহলে থাকবে উপরে থাকবে এক্স মাইনাস 1, নিচে থাকবে এক্স প্লাস 1, মাঝখানে প্লাস, এখানে যা আছে তা 2 ডিভাইডেড এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এখন দেখো তুমি যদি এইটার অন্তরীকরণ করো তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। কীভাবে পাওয়া যাবে আমি তোমাকে দেখাচ্ছি করে। এটার অন্তরীকরণ করবো আমরা, তাহলে ইউ বাই ভি অ্যাপ্লাই করবো, বুঝতে পারছো, ডিডি এক্স অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1। তাহলে এর অন্তরীকরণ আমরা যদি করবো তখন নিচের হর আছে এটার স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 স্কোয়ার নাকি, আর উপরে কী হবে এটা রেখে দিতে হবে, তাহলে এক্স প্লাস 1 রাখলাম, আর উপরেটার অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণ করলে আমাদের 1 থাকে বাদ, মাঝখানে মাইনাস দিলাম মাইনাস। আবার দেখো এখানে আমরা কি করব নিচেরটার অন্তরীকরণ, উপরেটা রেখে দেব, এখানে হবে এক্স মাইনাস 1, আর নিচেরটার অন্তরীকরণ করলেও কিন্তু আমাদের 1 আসতেছে, ওটা আর লেখা লাগবে না। এটা যদি একটু ক্যালকুলেট করি আমরা, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, মাইনাস ভেঙে দাও, তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, এক্স এক্স কাটা, তাহলে 2, দেখছো এটার অন্তরীকরণ করলে কিন্তু আবার এটাই চলে আসে। তাহলে দেখো আমাদের কিন্তু নিয়মের ভিতরে পড়ে গেছে যে ই টু দি পাওয়ার 1x, তাই তো ই টু দি পাওয়ার 1x না, এখানে 1 আছে, আর 1 তো অলরেডি গুণাকারে আছে, তাহলে একটা ফাংশন এবং তার অন্তরীকরণ ফর্ম এটা। এটাকে একটু সূত্রের মতো ভাঙায় লেখো, আমাদের জন্য আরও সহজ হবে। এটাকে কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে গুণাকারে আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1, মাঝখানে প্লাস ডিডি এক্স অফ, এই যে এটাকে লিখতেছি এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1।
এক্স প্লাস ওয়ান, একটা ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে। এখন ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, তাহলে এটি এফ অফ এক্স, অ্যান্সার কী হবে? ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর। এই অঙ্কগুলো ধরতে পারার কারণ হলে তোমার এখানে ই দেওয়া থাকবে, বুঝতে পারছো? ই দেওয়া থাকে মানে এটা তুমি এভাবে করবা। চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এখানে দেখো, এখানে বলছে যে আমাদের এটা শেষ টাইপ সম্ভবত, তা নাই, টাইপ 40। হ্যাঁ, এখানে বলছে যে যদি এক্স এফ প্রাইম অফ এক্স, অর্থাৎ ওইটার উল্টা, এটার মোটামুটি একটু উল্টা, এটা আগে আমাদের যদি এফ অফ এক্স, পরে থাকবে কি এফ প্রাইম অফ এক্স, আর এখানে যদি থাকে যে এক্স এক্স গুণাকারে আছে, তারপরে একটা ফাংশনের অন্তরীকরণ ফর্ম, এবং সেই ফাংশনটা আবার যোগ আকারে আছে, তখন সেটাকে ডিরেক্ট আমরা এক্স এফ অফ এক্স প্লাস সি লিখবো। আর এখানে দুটো সূত্র দিয়ে দিয়েছে, এই সূত্র দুটো অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবা, তাহলে তোমাদের জন্য এই টাইপের ম্যাথগুলো করা সহজ হবে। একটা এক্সাম্পল দিয়ে দিছে, দেখো এখানে বলছে যে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স, এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। দেখো এটার দিকে তাকাও, তুমি এই ফর্মটার দিকে তাকাও, দেখো এক্স গুণাকারে আছে, তারপর আছে কজ এক্স, প্লাস আছে সাইন এক্স। এই কজ এক্সটা কি? সাইন এক্সের অন্তরীকরণ ফর্ম। এটাকে এইভাবে লেখা যায় না যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিডি এক্স অফ সাইন এক্স, লেখাই যায় নাকি? প্লাস সাইন এক্স, আচ্ছা তো এই ব্র্যাকেট তো এখানে হবে না, এভাবে আছে নাকি? আর ডিএক্স। এখন দেখো এই যে এক্স তারপরে সাইন এক্স এর অন্তরীকরণ ফর্ম কজ এক্স, কজ এক্সটাকে এভাবে লিখছি, তাহলে ডিরেক্ট কিন্তু লেখা যায় যে এক্স সাইন এক্স প্লাস সি। এই হলো আমাদের অ্যান্সার। এরই মাধ্যমে আমাদের টাইপ 40 পর্যন্ত শেষ হয়ে গেল। আসলে কি আমরা খুব কম অঙ্ক করছি, হ্যাঁ, টাইপ অনুযায়ী আমরা খুব কম অঙ্ক করছি, কেননা আসলে আমি যদি সব টাইপ করাইতাম আমাদের টাইপ ভিত্তিক ম্যাথই হয়ে যেত অনেক বেশি। আমি তো আলটিমেটলি সবগুলো ম্যাথ তোমাকে করাবো। এরপরে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে কিন্তু কেতাব স্যারের একেবারে 10.1 থেকে, হ্যাঁ, কেতাব স্যারের আমাদের যে 4টা ভিডিও হইলো এখন, মানে থিওরি ক্লাস হইলো 4টা, এই 4টা হলো আমাদের থিওরি ক্লাস। তো এরপরে যে ভিডিওগুলো আসবে, এরপরের ভিডিওগুলো কিন্তু কেতাব স্যারের সলিউশন আসবে, বুঝতে পারছো? আমাদের এই নেক্সট আসবে 10.1 থেকে শুরু হয়ে একবারে যতগুলো আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমরা কিন্তু তোমাদের ফ্রিতেই ম্যাথের খুব ভ্যালুয়েবল সোর্স ক্রিয়েট করতেছি। হয়তোবা আমাদের এখন চ্যানেলটা খুব ছোট, বাট আলটিমেটলি আমরা আশা করি আমরা বড় একটা কমিউনিটি তৈরি করতে পারবো তোমাদের মাধ্যমে। তোমরা তোমাদের বন্ধুদের আমাদের চ্যানেলের সম্পর্কে জানাবা, চ্যানেলটা শেয়ার করবা। তারপরে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে নবোদ্যম একাডেমি, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আমাদের কিন্তু এখন বর্তমানে 1000 মেম্বার আছে, এবং আমাদের বর্তমানে সাবস্ক্রাইব হলো এখনও 1000 হয়নি, বাট শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আমাদের ভিডিও সবগুলো বুঝতেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।